পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ চলছে ভয়াবহ যুদ্ধ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো হিজবুল্লাহর সাথে উত্তেজনা, ইসরায়েল কি সত্যি যুদ্ধের দ্বার প্রান্তে? এদিকে সংস্কারপন্থীর জয়, বদলে যাবে ইরানের পররাষ্ট্র নীতি। জানিয়ে দেব ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী সৌদি যুবরাজ। অপরদিকে সাবেক ইসরায়েলি সামরিক মুখপাত্রের দাবি, ইসরায়েলের অতর্কিত হামলায় নিহত ২৭, যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আসার আলো, আন্তর্জাতিক আস্থা হারানোয় নেতানিয়াহু দায়ী। সবশেষ জানাবো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গ্রাম দখল করল রাশিয়া। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহর সাথে উত্তেজনা, ইসরায়েল কি যুদ্ধের পথে? গাজায় যুদ্ধের তীব্রতা যত বাড়ছে, ইসরায়েলের উত্তর সীমান্তেও উত্তেজনা বাড়ছে। ৭ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে লেবাননে অবস্থিত ইরানের প্রক্সি মিলিশিয়া হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের রকেট এবং ড্রোন হামলা চালাচ্ছে। এসব হামলার ফলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে এবং ৭০,০০০ ইসরায়েলি এখনও ঘরে ফিরতে পারেনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পাল্টা আঘাত করছে, যার ফলে দক্ষিণ লেবাননের ৯০,০০০ মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে। ৩রা জুলাই এক প্রভাবশালী হিজবুল্লাহ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। এই হামলা পাল্টা হামলা সরাসরি যুদ্ধের রূপ নিতে পারে। ইসরায়েলের জন্য হিজবুল্লাহর হুমকি নতুন কিছু নয়, তবে এই মুহূর্তে তা অনেক বেশি গুরুতর। হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলের কিছু অংশ বসবাসের অযোগ্য করে তুলেছে, যা ইসরায়েলকে অসহনীয় অবস্থায় ফেলেছে। ইসরায়েলিরা তাদের সীমান্তে হিজবুল্লাহর উপস্থিতিতে ব্যাপক ক্ষুব্ধ। ২০০৬ সালে লেবাননে ইসরায়েল যে আক্রমণ চালিয়েছিল, তার লক্ষ্য ছিল হিজবুল্লাহকে সীমান্ত থেকে দূরে ঠেলে দেয়া। এখন নতুন করে যুদ্ধ হলে তার ধ্বংসযজ্ঞ গাজার পরিস্থিতিকেও ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে হিজবুল্লাহর অস্ত্রশস্ত্র অনেক বেশি শক্তিশালী। তাদের অস্ত্রাগারে ১,৫০,০০০ ক্ষেপণাস্ত্র রয়েছে, যা তেল আবিবেও আঘাত হানতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা সংক্ষিপ্ত যুদ্ধের কথা বললেও নতুন যুদ্ধে বেসামরিক হতাহতের ঘটনা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। দেউলিয়া লেবানন রাষ্ট্রটি ভেঙে পড়তে পারে, সৃষ্টি হতে পারে চরম বিশৃঙ্খলা। ইরান এবং তার প্রক্সিরা জড়িয়ে পড়লে সংঘাত আঞ্চলিক যুদ্ধের রূপ নিতেও পারে। সংস্কারপন্থীর জয়, বদলে যাবে ইরানের পররাষ্ট্রনীতি। দ্বিতীয় দফার নির্বাচনের পর শনিবার ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। বেশ কয়েক বছর পর ইরানের মসনদে বসলেন দেশটির সংস্কারপন্থী কোনো নেতা। ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে। এজন্য পেজেশকিয়ানের জয়ে আশার আলো দেখছেন সংস্কারপন্থীরা। তবে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। নতুন প্রেসিডেন্টের অধীনে ইরানের পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন হবে কিনা, এ নিয়েই চলছে জল্পনা কল্পনা। অনেকেই ধারণা করছেন ইরান ১৯৭৯ সালে বিপ্লবের পর থেকে যে নীতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, তাতে নতুন প্রেসিডেন্ট এলেও দেশটির পররাষ্ট্র নীতিতে তেমন উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ সরকারের কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির ওপর। তবে মাসুদ পেজেশকিয়ান বরাবরই ইরানের বেশ কিছু নীতি পরিবর্তনের পক্ষে কথা বলেছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের গার্ডিয়ান কাউন্সিল যে ৬ জনের প্রার্থী তাকে অনুমোদন করেছেন, তাদের মধ্যে পেজেশকিয়ানই একমাত্র সংস্কারপন্থী নেতা। সংস্কারপন্থী নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের উত্তরসূরি হিসেবেও বিবেচিত তিনি। তাকে এবার সাবেক প্রেসিডেন্ট হাসান রোহানিরও সমর্থন জানিয়েছেন। পেজেশকিয়ান নির্বাচিত হলে তিনি পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনতে পারেন বলে আগেই ধারণা করেছেন তার সমর্থক। জানা গেছে পেজেশকিয়ান একাধিকবার দেশটির সমাজ ব্যবস্থার সমালোচনা করেছেন। ইরানের নৈতিকতা পুলিশের সমালোচনাও করেছেন তিনি। তার এক বক্তৃতায় ইরানে বিক্ষোভকারীদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছিল, তার সমালোচনাও করেছেন তিনি। নির্বাচনের প্রচারণায় পেজেশকিয়ান ইরান থেকে হিজাব আইন প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আশ্বাসও দিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে ইরানে
ইরানের অর্থনীতির উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহারে এবং পশ্চিমের সঙ্গে উত্তেজনা কমানোর জন্য পুনরায় পরমাণু চুক্তিও পুনর্বিবেচনা করবেন তিনি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন নতুন প্রেসিডেন্ট এলেও ইরানের পররাষ্ট্র নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তাদের মতে মাসুদ পেজেশকিয়ান নির্বাচনে জিতেছেন ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে তিনি দেশের দিক পরিবর্তন করার ক্ষমতা পাবেন, কারণ ক্ষমতা পরিবর্তনের লাগাম থাকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপরে। ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী সৌদি যুবরাজ। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়ে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এই খবর জানিয়েছে। যুবরাজকে উদ্ধৃত করে এসপিএ বলেছে, দেশ ও জনগণের মধ্যে এবং দ্বিপাক্ষীয় স্বার্থ সুরক্ষার সম্পর্কের উন্নয়ন ও গভীর করতে তার আগ্রহের কথা নিশ্চিত করেছেন যুবরাজ। 2023 সালে মার্চে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে। এর মধ্য দিয়ে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর দীর্ঘ কয়েক বছরের বৈরী সম্পর্কের অবসান ঘটে। ওই চুক্তি স্বাক্ষরের পর থেকে উভয় দেশের কর্মকর্তারা সম্পর্ক জোরদার করতে আলোচনা অব্যাহত রেখেছেন। শনিবার কট্টর রক্ষণশীল প্রার্থী সায়েদ জালিলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। 3 কোটিরও বেশি ভোটের মধ্যে 53.3% ভোট পেয়ে নির্বাচিত হন তিনি, আর জালিলি পেয়েছেন 44.3% ভোট। পেজেশকিয়ান একজন সাবেক হার্ট সার্জন। তিনি ইরানের কুখ্যাত নৈতিক পুলিশের সমালোচক। ঐক্য ও সংহতির প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি বিশ্ব থেকে ইরানের বিচ্ছিন্নতা রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সাবেক ইসরায়েলি সামরিক মুখপাত্রের দাবি, ইসরায়েলের অতর্কিত হামলায় নিহত 27 যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আশার আলো। আন্তর্জাতিক আস্থা হারানোয় নেতানিয়াহু দায়ী। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর একজন সাবেক মুখপাত্র হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। এটি ইসরায়েলের সামরিক বাহিনী ও সরকারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সর্বশেষ লক্ষণ। লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বলেছেন যে সামরিক বাহিনীর পক্ষে বিশ্বের মিডিয়ার সাথে কথা বলার সময় তিনি ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক আস্থার ক্ষতি এবং সময়ের সাথে সাথে হামাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য ব্যাপক সমর্থন বজায় রাখতে সরকারের ব্যর্থতা উপলব্ধি করতে পেরেছিলেন। লার্নার 25 বছরেরও বেশি সময় ধরে আইডিএফে কাজ করেছেন। গত মাসে পদত্যাগ করার আগে তিনি যুদ্ধের সময় একজন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। লার্নার ইসরায়েলি সংবাদপত্র হারেটজের সাথে একটি সাক্ষাৎকারে কথা বলছিলেন। নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছিলেন, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তিনি এবং তার সরকার আমাদের পরাজয়ের দিকে নিয়ে গেছে। লার্নার হারেটজকে বলেছেন যে সংঘাতের প্রথম দিনগুলিতে 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের পরে একটি পরিষ্কার বোঝাপড়া ছিল যে হামাস একটি খারাপ এবং বিপজ্জনক সংগঠন এবং ইসরায়েলকে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই সদিচ্ছা দ্রুত নষ্ট হয়ে যায়। তিনি বলেন, আংশিকভাবে ফিলিস্তিন বেসামরিক নাগরিকদের অনিবার্য দুর্ভোগের কারণে আইডিএফ গাজা স্থল আক্রমণ শুরু করেছিল। তবে তিনি সরকারকেও দোষারোপ করে বলেন, আমরা 2 ফ্রন্টে লড়াই করছি। এমন 9 মাস পরেও যুদ্ধের জন্য কোনো রাজনৈতিক কৌশল নেই। লার্নারের মন্তব্য নেতানিয়াহু এবং ইসরায়েলের সামরিক নেতৃত্বের মধ্যে উত্তেজনার একাধিক বিবরণ অনুসরণ করে। ইসরায়েলের অতর্কিত হামলায় নিহত 27 ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার কেন্দ্রে ও উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আশার আলো। গাজার যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আশাবাদ দেখা দিয়েছে। যুদ্ধবিরতির শর্ত নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দেওয়া নতুন প্রস্তাব, এ নিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ারের কাতার সফর। ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় গ্রাম দখল করেছে রাশিয়া। রাশিয়া শনিবার জানিয়েছে তাদের বাহিনী ইউক্রেনের দনেতস্কের পূর্ব অঞ্চলের একটি গ্রাম দখল করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের সেনারা দনেতস্ক নগরীর প্রায় 30 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত শকিল গ্রাম মুক্ত করেছে। মস্কো 2022 সালে একই নামে এই অঞ্চলের রাজধানীকে রাশিয়ার সাথে সংযুক্ত করার দাবি করে। কিয়েভ বলেছে দনেতস্ক অঞ্চলে পুরো
ফ্রন্ট লাইন জুড়ে সবচেয়ে ভয়ঙ্কর লড়াই চলছে। অঞ্চলটি থেকে রাশিয়ান সেনারা ইউক্রেন বাহিনীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেন শান্তি চাইলে তাকে দেশের দক্ষিণ ও পূর্বে আরও 3টি সহ এই অঞ্চল থেকে সম্পূর্ণরূপে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার দাবি পুনরাবৃত্তি করেন।